আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই, তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ৭১-এর ঘাতক বইয়ের লেখক ও মুক্তিযুদ্ধকালীন কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধও করেননি। এ নিয়ে একটি কার্ডও ব্যাপক ভাইরাল হয়েছে। হ্যাঁ, যার মগজ যে কম তার কনক্লুশন হবে বেশি। তোরা রাজাকার, তোরা আলথামস, তোরা আলবদর। নো, আপনি মেনশন করেন না। লেট মি সে আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমাকেও রাজাকার বলে। এত উত্তেজিত হেন না। মুক্তিযোদ্ধা তিনি, যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার। মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে। প্রিয় দর্শক, শিরোনাম দেখেছেন, এবার বিস্তারিত ভিডিওটি দেখাবো। তার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলেই একদম না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই, তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গতকাল কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে চরম উত্তেজনা সৃষ্টি হয়, হট্টগোল, বাকবিতণ্ডা দেখা দেয়। পরে সেই ঘটনার ভিডিও সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ৭১-এর ঘাতক বইয়ের লেখক ও মুক্তিযুদ্ধকালীন কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধও করেননি। এ নিয়ে একটি কার্ডও ব্যাপক ভাইরাল হয়েছে। আবার ওই বক্তব্যের আরেকটি অংশ নিয়েও আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলের অধিবেশনে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর কি হলো আপনারা জানেন। ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালন গীতি হতে পারেনি, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। ৫ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া দ্য ডিসেন্টে যাচাইয়ে দেখা গেছে, সংসদ সদস্য ফজলুর রহমান সত্য বলেননি। দ্য ডিসেন্ট দেখতে পায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজনে হামলা হলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ সারা দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অন্যান্য দিবসের বিভিন্ন অনুষ্ঠান, বাউলদের নিয়ে সাধুসঙ্গ, গান, নাটক ও লালন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানের বিবরণীতেও বিষয়টি স্পষ্ট। ফজলুর রহমানের সংসদে বক্তব্যের পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি দ্য ডিসেন্টকে বলেন, ২০২৫ সালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশিত হয়। ঢাকায় প্রায় ৮০,০০০ লোকের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয়ের গান পরিবেশন করা হয়। পাশাপাশি বিজয়ের মাস জুড়ে যাত্রা উৎসব হয়। উৎসব শেষের দিন জেনারেল ওসমানীর উপর নির্মিত সম্পূর্ণ নতুন একটি যাত্রাপালা প্রদর্শিত হয়। এ ব্যাপারে জানতে চাইলে ফজলুর রহমান দ্য ডিসেন্টকে বলেন, তারা কিছু কিছু জায়গায় সিলেক্টেড আয়োজন হতে দিয়েছে। আপনি কি দেখেছেন তারা কিভাবে বিজয় দিবসে শিল্পকলার গেটে মপ করেছে? তারা আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ তাদের নাটক করতে দেয়নি। মামুনুর রশিদদের দেশ থেকে বের করে দিয়েছে, কোথাও গান করতে দেয়া হয়নি। আমি এখন সংসদে আছি, আপনি আমার কাছে আসেন, আপনাকে বলবো। তবে দ্য ডিসেন্ট বিজয় দিবসে শিল্পকলা একাডেমির সামনে মব হওয়ার সত্যতা পায়নি। তাছাড়া নাট্যজন মামুনুর রশিদকে দেশ থেকে বের করে দেওয়ার অভিযোগেও রয়েছে বিভ্রান্তি।
গত বছর 30 এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেখানে একটি হাসপাতালে 6 দিন আইসিইউতে চিকিৎসা নেন। প্রতিবেদনে বলা হয় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া আক্রান্ত ছিল। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে 71-এর ঘাতক বইয়ের লেখক ও যুদ্ধের সময় কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধও করেননি। এবং সে কোনোদিন রাইফেল নিয়ে যুদ্ধ করে নাই এবং ইসলামী যেমন চট্টগ্রামের কোনো মুক্তিযোদ্ধার সাথে তার 2-4 জন মুক্তিযোদ্ধা ছাড়া তার সাথে কারো কোনো পরিচয় নাই। 2025 সালের 14 অক্টোবর স্থানীয় গণমাধ্যম কিশোরগঞ্জ প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ তোলেন এই বীর মুক্তিযোদ্ধা। গত বছরের সাক্ষাৎকার দেয়া হলেও গতকাল সংসদে ফজলুর রহমানের বক্তব্য দেওয়ার পর এই ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। ভাইরাল হওয়া ভিডিওতে কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দারকে বলতে শোনা যায়, ফজলুর রহমান ভাইকে আমি সম্মান করি। সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার গামছা, একবার টেলিভিশন, এখন আবার ধানের শীষ। এরপর সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা ট্রেনিং দেওয়ার পর কোনোদিন রাইফেল হাতে নেয়নি। দেশ স্বাধীন হয়েছে আর তারা চলে আসছে। একবার জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনার সময় 25 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্য ভেবেছিলাম শুরু করব অন্য বিষয় নিয়ে, কিন্তু আজকের অধিবেশনের দিনের আলোচনায় আমাদেরকে আরও বেশি অবাক করলেন মাননীয় অর্থমন্ত্রী। ফলে অর্থ সেক্টরের কিছু কথা, কিছু বক্তব্য দিয়ে আলোচনা শুরু করছি। আমরা যখনই ব্যাংকিং খাত বা অর্থ সেক্টরের আর্থিক খাতের কথা আসে, মাননীয় অর্থমন্ত্রী একটা বাক্যই বারবার বলেন যে বিএনপির সময়ে এরকম কোনো রেকর্ড নাই যে আর্থিক খাতে বিশৃঙ্খলা হয়েছে। উনি কিছুক্ষণ আগে অস্বীকার করলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা রাজনৈতিক নিয়োগ, তাদের দলের নির্বাচন কমিটির সদস্য, এবং তিনি এটা অস্বীকার করলেন। আমি মাননীয় স্পিকার টিআইবির একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। বর্তমান সরকারি দলের যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তাদের 59.41% ঋণগ্রস্ত, এবং যার বেশিরভাগ হচ্ছে সরকারি দলের। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন, নির্বাচনের আগে কিছু টাকা ঋণ দিয়ে পুনঃতফসিল করে নিয়েছেন। এবং বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার স্পেশালিটিটা কি? তার স্পেশালিটি হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা, এটাতে তিনি এক্সপার্ট। ফলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন দেওয়া হয়েছে এটা খুব পরিষ্কার মাননীয় স্পিকার। এই যে হাজার হাজার কোটি টাকার ঋণ, সেই ঋণগুলো যাতে ঋণ পুনঃতফসিল করতে পারে, সেই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্যই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে। ফলে জাতির সামনে এই জিনিসগুলো পরিষ্কার হয়েছে। এখন সামনের আর্থিক খাতে আরও নিয়োগ তারা কি বিবেচনায় দিবেন, এই জন্য আমরা তাদের উপর আর আস্থা রাখতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এইখানে এসে বক্তব্য দেওয়ার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টে অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা।
2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে বিএনপির 26,000 বিএনপির নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এবং আওয়ামী লীগ এই রিপোর্ট দেশে বিদেশে এই রিপোর্ট ফেরি করে তারা নিজেদের এখানে ক্ষমতায় থাকাটাকে পাকাপোক্ত করেছিল। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল। এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোসর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। একটা আলোচনা কয়েকবার এসেছে যে রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা বলতে এখানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলেছে, কারণ আমি এখানে শপথ নিয়েছিলাম। তো মাননীয় স্পিকার, সেই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? জুলাই গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে আমাদের সামনে 2টা অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং সকল ব্রেকিং নিউজ, তাজা খবর আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। তাই সকলের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।